সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 11 এর খ অথবা 11.2 পৃষ্ঠা নম্বর হচ্ছে 132। দেখো এই 132 পৃষ্ঠার 8 নম্বর প্রশ্ন দিকে তাকাও। এখানে দেওয়া আছে ছক কাগজে নিচের আকৃতিগুলো আঁকো। এখানে এটি একটি ছক কাগজ বা গ্রাফ পেপার। এই নিচের আকৃতিগুলো অর্থাৎ এখানে তিনটি অঙ্ক 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই তিনটি আমরা এর সমাধান করব। দেখো নম্বর 1, একটি ত্রিভুজ যার ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার। দেখো আমরা ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজ অঙ্কন করার পূর্বে ত্রিভুজটা আকৃতি কেমন সেটা প্রথমে জেনে নেই। দেখো আমরা জানি সাধারণত ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, অর্থাৎ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। তাহলে দেখো ত্রিভুজটা কিভাবে অঙ্কন করতে হয়। এইভাবে যদি আমরা তিনটি বাহু দ্বারা সীমানা নির্ধারণ করি, এটা হচ্ছে ত্রিভুজ। দেখো তিনটি বাহু, এখানে এই একটি বাহু, একটি বাহু, এই একটি বাহু, তিনটি বাহু। এখানে যদি 90 ডিগ্রি হয়, এখানে আমি 90 ডিগ্রি বা 90 ডিগ্রি মনে করলাম। এখানে প্রতীক ব্যবহার করতে পারি আমরা, ক খ গ বা এ বি সি, এভাবে এ বি সি এভাবে আমরা ব্যবহার করতে পারি। অথবা আমরা এই প্রতীক ব্যবহার না করে আমরা লেটারগুলো ব্যবহার করতে পারি, যেমন ক খ গ এভাবেও ব্যবহার করতে পারি। এখানে খ গ যে কোনো একটি আমরা ব্যবহার করব। দেখো এ বি সি বা ক খ গ এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার এই 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এটা, মানে এই 90 ডিগ্রির বিপরীত বাহু। এই 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এখানে এসি বাহু। এই এসি বাহুটাকে হেলানো বাহু বা অতিভুজ বলা হয়। এটা হেলানো কেন? এটা বাঁকা করে, তাই হেলানো, বা এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ। এখন এটা যদি সূক্ষ্মকোণ হয়, অর্থাৎ থিটা কোণ, থিটা কোণ এর বিপরীত বাহু হচ্ছে এটা, এটাকে বলা হবে লম্ব। আর এখানে বিসি এটা হচ্ছে ভূমির সমান্তরাল, তাই এটা ভূমি। দেখো একটি ত্রিভুজের তিনটি বাহু অর্থাৎ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রই হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? এই যে লম্ব বা উচ্চতা, এটাকে যদি আমরা এইচ দ্বারা প্রকাশ করি, লম্বকে এইচ দ্বারা প্রকাশ করতে পারি, ভূমিকে বি দ্বারা প্রকাশ করি এবং অতিভুজকে এ দ্বারা প্রকাশ করি। ভূমি হচ্ছে বি ধরেছি, লম্ব আমরা এইচ ধরেছি এবং এখানে অতিভুজ যেটা সেটাকে এ ধরেছি। অর্থাৎ এখানে এই যে এ এইচ বি এ এটার একটা এটার সাথে রাশি ধরতে হবে। অর্থাৎ রাশি কি? যেমন এমকেএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি, এপিএস পদ্ধতি। আমরা সাধারণত এমকেএস পদ্ধতিকেই দৈর্ঘ্যের একক মিটার ধরি, অর্থাৎ এইচ মিটার, বি মিটার, এ মিটার এভাবে, বা সেন্টিমিটার মনে করতে পারি। প্রত্যেকটির একক সেন্টিমিটারও মনে করতে পারি, আবার কিলোমিটারও মনে করা যায়। তাহলে এখন দেখো আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা এভাবে লিখতে পারি, 1/2 হাফ লিখলাম গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ সেন্টিমিটার বর্গ একক, এটা হবে বর্গ একক। এই সূত্রটাকে আমরা এভাবেও লিখতে পারি, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। অর্থাৎ এখানে 1কে 2 দ্বারা ভাগ, এটাকে বোঝায় কি? 1কে 2 দ্বারা ভাগ, এই 1 হচ্ছে লব, আর এই কথাগুলো লিখেছি এটাও লব। অর্থাৎ এটার সাথে এই 1 গুণ হয়ে এইটা ভাগ 2, অর্থাৎ এইভাবে লেখা যায়। দেখো ভূমি, এখানে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এখানে এইটা আমরা ব্র্যাকেট দিয়ে রাখবো। এখানে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এটাও রাশি যে লিখেছি এখানে বর্গ একক, এখানেও বর্গ একক হবে, কারণ এই এককের স্থানে মিটার, সেন্টিমিটার, মিলিমিটার এভাবে হতে পারে, কিলোমিটার, অর্থাৎ বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার এভাবে করে, বর্গ কিলোমিটার এভাবে করে হবে। তাহলে দেখো সূত্র যে কোনো একটি আমাদের, এটা হয় প্রথমটি অথবা দ্বিতীয়টি, যে কোনো একটি ভালো করে জানতে হবে। এরপর কি দেখো আয়ত। আয়ত কি? আয়ত অঙ্কন করি। দেখো যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে এবং 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, এটা হচ্ছে আয়ত। দৈর্ঘ্য প্রস্থ থাকবে এবং 4টি বাহু থাকবে, এটা হবে আয়ত। কিন্তু এখন দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য এই যে বিপরীত বাহু এটা বড়, এটাকে দৈর্ঘ্য বলা হয়। একটি আয়তর 4টি বাহু থাকে, তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। বিপরীত বাহুগুলো যেমন পরস্পর সমান, তেমনি এই প্রত্যেকটি কোণও পরস্পর সমান।
আবার বিপরীত কোণও আমরা বলতে পারি পরস্পর সমান। প্রত্যেকটি কোণ, এই যে কোণটা এটা পরস্পর সমান, অর্থাৎ এটা কতটুকু হবে, 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি, প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হবে। আর বিপরীত বাহুগুলো সমান হবে, অর্থাৎ এই বাহু সমান এই বাহু। এখানে আমরা প্রতীক ব্যবহার করি, এ বি সি ডি, এই ব্যবহার করলাম। এটা হচ্ছে আয়ত। এর বিপরীত বাহু হচ্ছে এখানে এডি সমান বিসি বাহু, আবার এ বি সমান সিডি বাহু, অর্থাৎ এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। যখন এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে তখন কোণগুলোও 90 ডিগ্রি হবে। তাই কিন্তু না, এখানে যেমন এটার বিপরীত বাহু যে একটি সামান্তরিক অঙ্কন করলাম, তার বিপরীত বাহু পরস্পর সমান, কোণগুলো কিন্তু 90 ডিগ্রি না। এখানে কোণ 90 ডিগ্রি, অর্থাৎ আয়তর কোণ 90 ডিগ্রি হতে হবে এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান হতে হবে। এটা হচ্ছে সামান্তরিক। অর্থাৎ এই যে আয়তর যদি আমরা এক কোণ ধরে একটু ধাক্কা দেই বা চাপ দেই, তাহলে কি হবে, এরকম হবে। আমরা মনে করি এই কোণ ধরে এভাবে চাপ দিলাম, তাহলে কি হবে, এরকম হবে। এটা হচ্ছে সামান্তরিক। দেখো এখানে আয়ত এবং সামান্তরিক পর্যন্ত সীমাবদ্ধ, অর্থাৎ আমরা এর অতিরিক্ত আর এখন ব্যাখ্যা দেব না। পরবর্তী ক্লাসগুলোকে যখন অতিরিক্ত কোশ্চেন করাবো তখন এগুলো ব্যাখ্যা দেব। এখানেও এ বি সি ডি এভাবে আমরা প্রতীক ব্যবহার করতে পারি, অথবা ক খ গ ঘ এভাবে ব্যবহার করতে পারি। এখন বলেছি আয়তর, এখানে ক্ষেত্রফল বলছে। ক্ষেত্রফল কি, এই যে দৈর্ঘ্য, এটা কিন্তু দৈর্ঘ্য বলেছি, যেটা বৃহত্তম বাহু এটাকে দৈর্ঘ্য, আর এই যে ক্ষুদ্রতম বাহু অর্থাৎ এটা ছোট, তাই ক্ষুদ্রতম বাহু এটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য জানলাম, আমরা প্রস্থ জানলাম। দৈর্ঘ্য যে আয়তর যে বাহুটি বড় হবে সেই বাহুকে দৈর্ঘ্য, এবং ছোট বাহু যেটা ছোট হবে তাকে প্রস্থ বলা হয়। এখন আমরা আয়ত, অর্থাৎ এটা চতুর্ভুজ দিয়ে তৈরি হয়েছে আয়তটা। চতুর্ভুজ কেন, এখানে 4টি ভুজ মানে 4টি বাহু, দেখো এই একটি বাহু, একটি বাহু, একটি বাহু, একটি বাহু, 4টি বাহু। তাহলে আমরা চতুর্ভুজ বলবো কাকে, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, কারণ এখানে সীমানা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এটা, এই যে বাহুগুলো এভাবে যদি আমরা 4টি এলোমেলো করে এঁকে থাকি তাহলে এটা কোনো সীমানা নেই। তাই যদি আমরা এখানে বাহুগুলো যোগ করে এভাবে করি তখন তার একটা সীমানা নির্ধারণ হয়, অর্থাৎ এতটুকু জায়গা আমার বা তোমার। এভাবে আমরা বলতে পারি যে এই যে সীমানা নির্ধারণ করেছি, অর্থাৎ একটা বাহুর সাথে একটা বাহু আমরা যুক্ত করেছি। এখানে যেমন এখানে কয়টি বাহু, আর এখানে আমি 5টি বাহু এঁকেছি, এটা পঞ্চভুজ। যাই হোক, আমরা এখানে যাব না। আমরা বুঝতে পারবো যে, আমরা বুঝবো যে এখানে 3টি চিত্র অঙ্কন করতে হবে। একটি হচ্ছে ত্রিভুজ, একটি হচ্ছে আয়ত, একটি হচ্ছে সামান্তরিক। অর্থাৎ 2 নম্বরে হচ্ছে আয়ত, 3 নম্বরে হচ্ছে সামান্তরিক। এখন আমরা আয়তর ক্ষেত্রফল যাব। ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল এই যে সীমানা নির্ধারণ করা হয়েছে এইটুকু, এই যে ভিতরের জায়গাটুকু বা স্থানটুকু, এটাকে ক্ষেত্র বলা হয়। অর্থাৎ এইটাই হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ এই জায়গাটুকুই ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল কিভাবে আসবে, এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটা হবে ক্ষেত্রফল। তাহলে আয়তর ক্ষেত্রফল কি সূত্র হবে, নম্বর 2, 1 নম্বর, আয়তর ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, বর্গ একক, অর্থাৎ বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, এভাবে করে। তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বুঝতে পেরেছি। এরপর পরের নম্বর 3 নম্বরে দেখো, 3 নম্বরে লেখা আছে এখানে একটি সামান্তরিক যার ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার। এটা আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে সেটা আমরা পরে যাচ্ছি। প্রথমে সামান্তরিক কি সেটা বুঝে নেই। এখানে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং একজোড়া, এই যে একজোড়া বাহু, এই দুটো হচ্ছে সমান্তরাল, অর্থাৎ সমানের মতো করে, তাই এটা সমান্তরাল বাহু। এখানে এটাও সমান্তরাল, তদ্রূপ এটাও সমান্তরাল বাহু। যেমন এই যে দৈর্ঘ্য, এটা সমান্তরাল, তদ্রূপ এটাও সমান্তরাল, অর্থাৎ সমানের মতো করে এভাবে, শুধু এখানে এভাবে আছে, অর্থাৎ প্যারালাল ভাবে আছে। এটাকে আমরা সমান্তরাল বাহু ধরি। এটা দিয়েই তৈরি হয়েছে আয়ত থেকেই। যে কোনো এক কোণা ধরে এ কোণা ধরে চাপ দিলে এভাবে বাঁক হবে, এভাবে করে এ কোণা ধরে এ কোণা ধরে চাপ দিলে এভাবে করে হবে। এটুকুই হচ্ছে আকৃতিটা, ভিন্ন রকম দেখায় দেখতে। তাই এখন আয়তর ক্ষেত্রফল বলেছি। এখন সামান্তরিকের তাহলে ক্ষেত্রফল কি হবে, সামান্তরিক ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রটির এই ভূমিকে আমি বি দ্বারা প্রকাশ করি, ভূমি না লিখে বি লিখলাম। এবং ক্ষেত্রটির উচ্চতা, উচ্চতা কি, এই হইতে এই ডি থেকে সি পর্যন্ত দূরত্ব, বা এ থেকে বি পর্যন্ত এই বিসি বাহু এর দূরত্ব, এই যে এর দূরত্ব বা উচ্চতা, যে কোনো একভাবে আমরা যদি এভাবে অঙ্কন করি, এটাকে উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হলো, আমি এইচ লিখলাম। তাহলে ক্ষেত্রটির ভূমি গুণ উচ্চতা,
এটা হবে সামুদ্রিকের ক্ষেত্রফল, ক্ষেত্রটির ভূমি গুণ উচ্চতা, এভাবে করে। তাহলে আমরা লিখতে পারি নম্বর 3 সামুদ্রিকের ক্ষেত্রফল, আমি এখানে সামুদ্রিকের লিখেছি, এখানে ক্ষেত্রফল লেখা আছে, এখানে কমা ব্যবহার করি, সমান ক্ষেত্রটির ভূমি অর্থাৎ যে সামুদ্রিক তার ভূমি, ক্ষেত্রটির ভূমি গুণ উচ্চতা। এখানেও বর্গ একক হবে। এখন দেখো বর্গ কিভাবে আসলো, বর্গটা কি? এখন বর্গ একক, বর্গ কি? যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান সেটাকে বর্গ বলা হয়, কিন্তু কোণগুলো, এই কোণগুলো 90 ডিগ্রি হতে হবে। অর্থাৎ যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান তাকে বর্গ বলা হয়, আবার কোণগুলো সাধারণত সমকোণ থাকতে হবে অর্থাৎ 90 ডিগ্রি হবে, তাকেই বর্গ। তাহলে যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং কোণগুলো 90 ডিগ্রি তাকে বর্গ বলা হয়। এর কারণ হচ্ছে এই বর্গটা যদি একটি কোণ ধরে আমরা যদি ধাক্কা দেই, এই কোণ ধরে এরকম ধাক্কা দিলাম, বাঁকা হলো, এই বর্গ থেকেই এই রম্বস তৈরি হলো। অর্থাৎ এভাবে বাঁকা করে আঁকলে বা এভাবে যদি আমরা অঙ্কন করি সেটা হয় রম্বস। আমরা এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবো, কারণ এই জ্যামিতি বর্ণনার শেষ নেই। আমরা এটুকু বুঝতে পেরেছি যে সামুদ্রিক কি, আয়ত কি বা আয়তক্ষেত্র ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে আমরা একটু ব্যাখ্যা দিচ্ছি যে বর্গ একক কেন আসলো। বর্গ একক, বর্গ হচ্ছে বাহুগুলো সমান, এটা বর্গ। আবার বর্গ হয় এইটাকে যে একক বলেছি, অর্থাৎ যে রাশি বলেছি, অর্থাৎ দৈর্ঘ্য, দৈর্ঘ্য যদি 5 মিটার হয়, ধরলাম 5 মিটার অর্থাৎ 5 মিটার, যদি প্রস্থ যদি 3 মিটার ধরি, 3 মিটার, এই মিটারের সাথে মিটার গুণ, এম এর সাথে এম গুণ, গুণ করলে এখানে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার আছে 1, পাওয়ার এর পাওয়ার 1, এটার পাওয়ার 1, পাওয়ার বা সূচক বলা হয়, আমরা সূচকও বলতে পারি। এই যে গুণের সময় এই পাওয়ার এই পাওয়ারের সাথে যোগ হয়, অর্থাৎ এম এর সাথে এম গুণ করলে এম স্কয়ার হয়, 1-এর সাথে 1 যোগ করে 2 হয়, এই স্কয়ার, স্কয়ারের বাংলা হচ্ছে বর্গ। তাই এখানে এই বর্গ কথাটা আসে। একক কি? একক হচ্ছে এই যে মিটার বলেছি, বর্গ মিটার, মিটারে এম দিয়ে প্রকাশ করেছি, তাহলে এখানে বর্গ মিটার হবে, এই জন্য বর্গ হলো। অর্থাৎ এম এর সাথে এম গুণ, সি এর সাথে মানে সেন্টিমিটার যদি হয়, সিএম যদি হয়, সিএম এর সাথে সিএম গুণ, সিএম এর সাথে সিএম গুণ করলে আমরা কিন্তু লিখি এভাবে সি এম স্কয়ার, এভাবে লিখি, কিন্তু সি এর সাথেও স্কয়ার, এম এর সাথেও স্কয়ার হয়, এভাবে লিখলেই বোঝা যায় দুইটির সাথেই আছে। দেখো তাহলে আমরা এখন ব্যাখ্যা দিব। এখানে নম্বর 1, একটি ত্রিভুজ যার ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কি আসলো? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ভূমির সাথে উচ্চতা গুণ করলে 2 দ্বারা ভাগ করলে এটা 9 হতে হবে, অর্থাৎ এখানে 9 এর দ্বিগুণ 18 হতে হবে। এই যে ভূমি এবং উচ্চতার গুণফলটা, যখন ভূমি উচ্চতার গুণফল যখন 18 হবে, তাকে 2 দ্বারা ভাগ করলে ক্ষেত্রফল 9 হবে। তাহলে আমাদের 18 যেভাবে হবে ক্ষেত্রফল, অর্থাৎ ভূমি উচ্চতা গুণ করলে সেটার সাথে 2 দ্বারা ভাগ, তাহলে প্রথমে গুণটা আসলো, তারপর ভাগ আসলো, তাহলে ভূমির সাথে উচ্চতা গুণ, তারপর 2 দ্বারা ভাগ হবে। এখানে তাহলে আমরা ভূমি এবং উচ্চতা যে গুণ করব, তাহলে সেটা 18 হতে হবে, 18কে যদি 2 দ্বারা ভাগ করি 9 হবে। তাহলে দেখো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। নম্বর 1 দেখো বলছি যে ভূমির সাথে উচ্চতা গুণ করলে 18 হতে হবে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে ভূমি গুণ উচ্চতা ইকুয়াল 18। এখানে এই যে 18 বলেছি, এখন 18 সংখ্যাটির গুণনীয়ক সংখ্যা নির্ণয় করব। দেখো কিভাবে করতে হয়। 18 পরিবর্তন হবে না এমন 18-র সাথে এমন একটা সংখ্যা গুণ করব, যেমন 1 গুণ 18, 18 পরিবর্তন হয়নি, 18কে 18 হয়। আবার 2 গুণ 9, আবার 3 গুণ 6। দেখো এটাকে আমরা যেমন 1 গুণ 18, আবার 18 গুণ 1 এভাবে লিখতে পারি। আবার এখানে 2 গুণ 9, এখানে 9 গুণ 2 এভাবে লিখতে পারি। এখানে 3 গুণ 6 লেখা হলো, এখানে আমরা 6 গুণ 3 লিখতে পারি। এভাবে আমরা প্রত্যেকটা লিখতে পারি। দেখো এগুলো যদি গুণ করি তখন প্রত্যেকটার গুণফল দেখো 18। 1 গুণ 18 18 হবে, 18 গুণ 1 তাতেও 18 হবে। এখন কেন আমি এটা বিপরীত ক্রমে লিখেছি সেটা তোমরা বুঝতে পারবে। যেহেতু ভূমি এবং উচ্চতা আছে এটার সাথে, আমরা যদি ভূমি, এটা যদি ভূমি বলি 1, এটা ভূমিতে ভয় দীর্ঘ লিখে রাখি, উচ্চতা উ লিখে রাখি, এটা ভূমি উচ্চতা বা এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, এটা যদি বলি, অর্থাৎ এইগুলো সব মনে করলাম উচ্চতা, এগুলো ভূমি, এগুলো উচ্চতা, এগুলো ভূমি, এভাবে আমরা অঙ্কন করতে পারি। অর্থাৎ যখন উচ্চতা 18, এখানে যেহেতু সেন্টিমিটার, দেখো এই যে গ্রাফ পেপারটি এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান থাকে,
অর্থাৎ এটা বর্গ আকার থাকে, এই ঘরগুলো বর্গ আকার অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে, তাই এটা হচ্ছে বর্গ আকার। এই গ্রাফ পেপার বা ছক কাগজ এর আকৃতি। তাহলে দেখো আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, মনে করি এটা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজের এটা যদি এই যে 6 গুণ 3 বলেছি বা 3 গুণ 6, এটা যদি আমি 3 ধরি, এটা 6 ধরি, অর্থাৎ এই উচ্চতা বা লম্বটা 3, এখানে আমরা লম্ব অর্থাৎ এই উচ্চতাটা 3, আর এটা হচ্ছে যদি 6 হয়, এভাবে করে এটা যদি 6 হয়, মনে করি এইটুকু 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার এটা লম্ব, আর ভূমিটা হচ্ছে এখানে 6 সেন্টিমিটার। আমি সিএম ব্যবহার করি, সেন্টিমিটার লিখতে সময় লাগে তাই আমরা সিএম ব্যবহার করলাম। তাহলে দেখো এই 6-এর সাথে 3 গুণ করলে 18 হবে। আমি বলেছি যে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা আমরা যে কোনো একটা কিছু ধরতে পারি এবং সেভাবে অঙ্কন করতে পারি। এখন দেখো এখানে আবার এই যে 1 বলেছি, অর্থাৎ 1 সেন্টিমিটার যদি হয় উচ্চতা এবং 18 সেন্টিমিটার হতে হবে এখানে ভূমি। এটা মনে করলাম এটা 1 সেন্টিমিটার, এখানে 18 সেন্টিমিটার, এভাবে অঙ্কন করতে পারি। বা 3 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এভাবে অঙ্কন করতে পারি। বা 9, 2, এটা যদি আমরা 2 ধরি, অর্থাৎ এভাবে 2 সেন্টিমিটার এখানে অঙ্কন করলাম, এটা হচ্ছে 9 সেন্টিমিটার অঙ্কন করলাম, এটা যোগ করলাম, সেটাও একটা ত্রিভুজ হবে। অর্থাৎ ত্রিভুজটা আমরা এভাবে কতভাবে অঙ্কন করতে পারি? 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6 ভাবেই অঙ্কন করতে পারি। এখন এই 6 ভাবের যে কোনো একটা ভাবে অঙ্কন করে দেখাবো, অর্থাৎ 3 গুণ 6 এভাবে অঙ্কন করি। দেখো প্রথমে ত্রিভুজ অঙ্কন করি। প্রথমে বলেছি আমি এই উচ্চতাটা যদি আমি 3 নেই এবং ভূমিটা যদি 6 নেই, অর্থাৎ 6 ঘর, দেখো উচ্চতা এখানে 1, এখানে 2, এখানে 3, এটা নিয়েছি উচ্চতা 3, এবং ভূমিতে বলেছি 6, এখানে 1, 2, 3, 4, 5 এবং এটা হচ্ছে 6, অর্থাৎ এটা হচ্ছে এই উচ্চতা। এটা যদি এখন আমরা যোগ করি, যোগ করে দেখাই কি হয় সেটা দেখো। দেখো ত্রিভুজটা যদি আমরা এই 6 সেন্টিমিটার নিলাম এভাবে ভূমি, এবং এখানে উচ্চতা নিলাম 3 সেন্টিমিটার, 3, 6, 18 হলো। এখানে আমরা প্রতীক এ বি সি এভাবে ব্যবহার করতে পারি। এই 3, 6, 18 হচ্ছে এই ত্রিভুজটি, অর্থাৎ আমরা 3 নিয়েছি, 6 নিয়েছি, 3 হচ্ছে এটা উচ্চতা নিয়েছি, অর্থাৎ এটার মতো করে উচ্চতা বলছি 3 এবং ভূমি বলছি 6, এটা নিয়ে এখানে অঙ্কন করলাম। অর্থাৎ এটার সাথে এটা যোগ, অর্থাৎ 3 সেন্টিমিটার ধরেছি, আর এখানে এই হইতে 6, 18। এখন এখানে এই যে ভূমি দেখো, তাহলে এটা নির্ণয় করে দেখাই। বলেছি যে এখানে 3 সেন্টিমিটার, এখানে 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার হলো। এখানে এ বি সি লিখলাম। এরপর দেখো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র, আমি ত্রিভুজ এভাবে প্রতীক ব্যবহার করলাম। ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এখানে হাফ লিখি 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, এখানে বর্গ বর্গ একক, এটা হচ্ছে সূত্র। এখন এখানে 1/2 লিখলাম গুণ ভূমি, ভূমি কত ধরেছি, ভূমি এই হইতে এই পর্যন্ত 6 সেন্টিমিটার, 6 লিখলাম, গুণ উচ্চতা, উচ্চতা এই হইতে এই পর্যন্ত কত, 3 সেন্টিমিটার, 3 লিখলাম। এখানে বর্গ সেন্টিমিটার যেহেতু দেওয়া আছে, তাই বর্গ সেন্টিমিটার অর্থাৎ cm² লিখতে পারি এভাবে, বা বর্গ সেন্টিমিটার আমরা কথাও লিখতে পারি বর্গ সেমি, এভাবে লিখতে পারি, যে কোনো একটি কথা লিখবো। তাহলে দেখো যে কোনো একটি লিখলাম। এখন এই 2 দিয়ে এই 6কে ভাগ করতে পারি, 2 দিয়ে 6কে যদি ভাগ করি, এখানে ভাগফল 3 হবে, 3-এর সাথে 3 গুণ করি, 9 হবে, 9 বর্গ সেন্টিমিটার cm², বা আমরা এই বাংলার কথাটি বর্গ সেমি এটা লিখতে পারি। দেখো এখানে 9 বর্গ সেন্টিমিটার, এটা হলো আমাদের, এটা অঙ্কন করতে বলছে, এটা শুধুমাত্র অঙ্কন করতে বলছে, আমাদের এভাবে সমাধান করতে বলে নাই, শুধুমাত্র অঙ্কন করে রাখবো। অর্থাৎ একটা গ্রাফ পেপার ছাদের কাছ থেকে গ্রাফ পেপার নিয়ে বা আমরা গ্রাফ পেপার কিনবো, কেনার পরে কীভাবে অঙ্কন করতে হয়, এভাবে অঙ্কন করতে হয়। যে কোনো একটি ভাবে অঙ্কন করব, হয় আমরা 1 এবং 9 উচ্চতা 1 বা ভূমি 1, যে কোনো একটি 1 সেন্টিমিটার নিব ভূমি বা উচ্চতা, এবং 18 সেন্টিমিটার অর্থাৎ 18টা ঘর নিতে হবে, তাহলে আমাদের ভূমিটা, তাহলে 1 সেন্টিমিটার যদি উচ্চতা হয়, মনে করি এই হইতে এই পর্যন্ত 1 সেন্টিমিটার উচ্চতা, 18 সেন্টিমিটার এই হইতে এই পর্যন্ত যদি 18 সেন্টিমিটার হয়, এগুলো যদি যোগ করা হয় দেখতে ভালো লাগে না, তাই এরকম অঙ্কন সাধারণত করে না, তাতেও হবে ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর দেখো নম্বর 2 নম্বর কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত,
8 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। ইতিপূর্বে বলেছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে সেটা 8 হবে। এই যে 8 সংখ্যাটি আমরা লিখলাম 8, এখানে কিন্তু যেমন এখানে ভাগ 2 নেই, তাই 2 ভাগ বিদায় যে ক্ষেত্রফল ছিল এর দ্বিগুণ লেখা লাগছে, অর্থাৎ 18 করে করা লাগছে। যেমন এখানে 8 হলো 1 গুণ 8, এভাবে আমরা লিখতে পারি। 2 গুণ 4 এভাবে লিখতে পারি, অথবা 8 গুণ 1 এভাবে, 4 গুণ 2 এভাবে। অর্থাৎ এখানে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থের কথা। যদি দৈর্ঘ্য সাধারণত 8 ধরা যাবে, 8 সেন্টিমিটার সেমি, এটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য সবসময় বড় হবে, যেভাবেই লিখি না কেন দৈর্ঘ্য সবসময় বড়। তাহলে এটা দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য হবে, প্রস্থ 1 সেন্টিমিটার হবে, অথবা এখানে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য হবে, অথবা প্রস্থ 2 সেন্টিমিটার হবে। 4 এর সাথে 2 গুণ করলে 4 দুগুণে 8। অর্থাৎ আমরা প্রথমে এটা 1 নম্বর অঙ্কন করেছি, এটা 1 লিখে রাখলাম। এরপর 2 নম্বর, দেখো 2 নম্বর অঙ্কন করতে হলে আমাদের যে কোনো একটি, যদি আমরা এখানে দৈর্ঘ্য কত 4 সেন্টিমিটার ধরতে হবে, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 1 2 3 4, এভাবে প্রস্থ কত 2 ঘর, এইখানে 1 ঘর 2 ঘর, অর্থাৎ এই দিকে 2 ঘর, অর্থাৎ প্রস্থ 2 ঘর ধরেছি, দৈর্ঘ্য হচ্ছে 4 ঘর। এটা যদি আমরা যোগ করি সেটা হবে, এখানে আমরা পেন্সিল দিয়ে এগুলো করব। এটা হচ্ছে আয়ত, এখানে এ বি সি ডি এই প্রতীকগুলো ব্যবহার করতে পারি, বা ক খ গ ঘ এগুলো ব্যবহার করতে পারি। এটুকু, এই যে দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 4-এর সাথে যদি আমরা 2 গুণ করি, যেমন দৈর্ঘ্য গুণ প্রস্থ, দেখো এখানে সূত্রটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে 4 গুণ প্রস্থ হচ্ছে 2, 4 দুগুণে 8 বর্গ সেন্টিমিটার হবে। এখানে 8 বর্গ সেন্টিমিটার আমাদের করতে বলেছে। দেখো একটি আয়ত আঁকো যার ক্ষেত্রফল 8 বর্গ সেন্টিমিটার। এর জন্য এটা কি আমরা কিভাবে দেখব, দেখো এর সমাধান কিভাবে করতে হয়। দেখো নম্বর 2, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে বর্গ একক, বর্গে ব লিখি, এককে একক, এই তিনটি শব্দ এখানে লেখা হলো। দেখো দৈর্ঘ্য কত হতে হবে, দৈর্ঘ্য যদি 8 হয়, প্রস্থ যদি 1 হয় তাতেও হবে, কারণ আমাদের 8 বর্গ সেন্টিমিটার করতে বলছে, অর্থাৎ এই 8-এর সাথে 1 গুণ করলে 8কে 8, এইখানে বর্গ এককের স্থানে সেন্টিমিটার, যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়া আছে তাহলে সেন্টিমিটার সেমি। অথবা আমরা দৈর্ঘ্য 4 ধরতে পারি, প্রস্থ 2 ধরতে পারি, তাতেও 8 হবে। অর্থাৎ এখানে অঙ্কন করেছি দৈর্ঘ্য হচ্ছে, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, অর্থাৎ এটা বড় বিদায়ী বাহুটা, এটা দৈর্ঘ্য। এখানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এভাবে অঙ্কন করতে হয়। আর এটা হচ্ছে প্রস্থ, প্রস্থ লিখে রাখলাম। তাহলে দেখো এখানেও সাধারণত যে কোনো একভাবে, অর্থাৎ আমরা এইভাবে যদি 8টি ঘর এবং একটি ঘর ধরি, দেখো এই হইতে আমরা লিখি, এখানে 6 ঘর, এখানে 7, এখানে 8, অর্থাৎ এই হতে এই পর্যন্ত, আবার এই হইতে এই পর্যন্ত 1, এইগুলো যদি আমরা যোগ করি তখন কিন্তু আমরা এই মনে করলাম এই যোগ করলাম, এটাও যে এখানে 1, এখানে 8, অর্থাৎ এখানে এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য, এভাবে অঙ্কন করতে পারি। 1 8 বা 2 ঘর এবং 4 ঘর, কারণ 1-এর সাথে 8 গুণ করলে সেটাও তো, বা 8 দিয়ে 1কে গুণ করলে সেটাও 8 বর্গ সেন্টিমিটার হয়। তাহলে দুইভাবে আমরা অঙ্কন করতে পারি এটা। এরপর দেখো সামন্ত্রিক। সামন্ত্রিক কি? সামন্ত্রিক হতে হবে, ইতিপূর্বে বলেছি সামন্ত্রিকটা হতে হবে সামন্ত্রিকের ক্ষেত্রফল। নম্বর 3, দেখো সামন্ত্রিকের ক্ষেত্রফল, ক্ষেত্রটির ভূমি, আমি ক্ষেত্রটির না লিখে আমি সংক্ষিপ্ত লিখি, ক্ষেত্রটির ভূমি গুণ উচ্চতা, এখানেও বর্গ একক হবে রাশি। দেখো ক্ষেত্রটির ভূমি কি, আমরা এখানে দেখতে পাচ্ছি ক্ষেত্রফল হচ্ছে 6, 6 সংখ্যাটির যদি আমরা এভাবে লিখতে পারি 1 গুণ 6, 6কে 6, আবার 3 গুণ 2, এখানেও 6, আবার 6 গুণ 1 এভাবেও হবে, আবার 2 গুণ 3 এভাবেও হবে। দেখো আমরা ভূমি 3 সেন্টিমিটার এবং উচ্চতা 2 সেন্টিমিটার এভাবে অঙ্কন করতে পারি, অথবা 2 সেন্টিমিটার ভূমি এবং 3 সেন্টিমিটার উচ্চতা এভাবেও অঙ্কন করতে পারি। অর্থাৎ 3 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, আমরা যদি 3 ঘর নেই, এই ভূমি বরাবর 3 ঘর, অর্থাৎ এই 1 2 3, এবং উচ্চতা বরাবর যদি 2 ঘর নেই, এখানে 2, এখানে 1, 2 ঘর নিলাম, তাহলে কি বাঁকাভাবে আঁকতে হবে, এখানে করে এই কত উচ্চতা বরাবর 2 ঘর নিছি, এই থেকে এই, এখানে
তিন ঘর যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, যেমন এখানে 3 ঘর, এইগুলো যদি আমরা যোগ করি, দেখো এই যোগ করলাম, এই যোগ করি, এই যোগ করি, এই যোগ করি, এটা কিন্তু সামান্তরিক হলো। অর্থাৎ এই যে উচ্চতা, এই হইতে এই পর্যন্ত যে উচ্চতাটা, এই যে এই হইতে বা এই পর্যন্ত যে উচ্চতা, এটা হচ্ছে সেটা আমরা ফোঁটা দিয়ে এখানে 90 ডিগ্রি কোণের মতো করে এভাবে দেখিয়ে দিতে পারি যে উচ্চতা এটা উচ্চতা কত, 2 ঘর, এই হইতে এই পর্যন্ত 2 ঘর, এই হইতে এই পর্যন্ত 1 ঘর 2 ঘর, এই উচ্চতা 2, 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6 হবে, এখানে 6 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ ক্ষেত্রটির ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি যদি আমরা 3 ধরি, গুণ উচ্চতা যদি 2 ধরি, তাহলে 6 হবে বর্গ সেন্টিমিটার, cm স্কয়ার লিখি বর্গ সেন্টিমিটার। এটা এভাবে হয়। আমরা শুধুমাত্র এগুলো দেখাবো না, আমরা সূত্র অনুসারে এগুলো শুধুমাত্র অঙ্কন করে রাখবো এবং লিখে রাখবো যে ত্রিভুজ অঙ্কন করা হলো, মানে যার ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার, বা এভাবে লিখবো 9 বর্গ সেন্টিমিটার ত্রিভুজ অঙ্কন করা হলো। এখানে আয়তর ক্ষেত্রফল 8 বর্গ সেন্টিমিটার, তার আয়ত অঙ্কন করা হলো। এখানে সামান্তরিকের ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার, সেই সামান্তরিক অঙ্কন করা হলো। এভাবে আমরা লিখে রাখতে পারি, বা এখানে ত্রিভুজ আয়ত সামান্তরিক প্রশ্ন অনুসারে অঙ্কন করা হলো, এভাবে লিখলেই হবে। শুধুমাত্র এগুলো বুঝাচ্ছি এই জন্য যে এইগুলো উচ্চতর শ্রেণীতে যখন তোমরা উপরের ক্লাসে উঠবে, সেই শ্রেণীতে দেখবে এইগুলোর মাধ্যমে অঙ্কের ব্যাখ্যা আছে, সেখানে আরো ভালো করে বুঝতে পারবে। এখানে শুধুমাত্র এগুলো ব্যাখ্যা দিয়েছি কিভাবে হয়, আমরা শুধুমাত্র এটা অঙ্কন করব, অঙ্কন করে দেখাবো যে এভাবে অঙ্কন করতে হয়। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলোর কিভাবে সমাধান করতে হয়, আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।